সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির 10ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ফরিদের মামলা কোর্টে উঠেছে। পুলিশ চার্জশিট আগেই দিয়েছিল। ফরিদ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার পক্ষে মামলা পরিচালনা করছেন উকিল মুসলিম উদ্দিন, হাবিব খানের জুনিয়র। রাষ্ট্রপক্ষ প্রমাণের চেষ্টা করছে খুন হয়েছে। মুসলিম উদ্দিন বলছেন দুর্ঘটনা ঘটেছে। মামলা সাজানোর পরিকল্পনায় কিছু পরিবর্তন আছে। ফরিদকে দেখানো হচ্ছে হাজী রহমত সাহেবের কেয়ারটেকার হিসেবে। বন্দুকের লাইসেন্স হাজী সাহেবের নামে। তার কেয়ারটেকারের পক্ষেই বন্দুক পরিষ্কার করা যুক্তিযুক্ত। তাছাড়া হাসানকে কোনো কিছুতেই রাখা হচ্ছে না। হত্যাকাণ্ডের সময় সে অকুস্থলেই ছিল না। ময়মনসিংহে এসেছিল সিনেমা দেখতে। 2 রাত হোটেলে ছিল। হোটেলের রেজিস্ট্রারে ব্যাক ডেটে তার নাম তোলা হয়েছে। হাজী সাহেবের সাক্ষ্য ভালো মতো হয়েছে। তিনি কোনো ভুল করেননি, বেফাস কথা বলেননি। যা শিখিয়ে দেওয়া হয়েছে তাই বলেছেন, বিশ্বাসযোগ্যভাবে সুন্দর করে বলেছেন। আপনি এই বন্দুক দিয়ে পাখি শিকার করেন? বন্দুক দেখানো হলো। জি। রোজ শিকার করেন? হঠাৎ হঠাৎ করি, রোজ না। কি পাখি? বক, হরিয়াল, ঘুঘু। ছড়রাগুলি ব্যবহার করেন? জি। তাহলে বন্দুকের ভেতর ছড়রাগুলি থাকার কথা। বুলেট ছিল কেন? একটা বাগডাসা খুব উপদ্রব করতেছিল। হাঁস মুরগি নিয়ে যায়। একটা ছাগলও নিয়ে গিয়েছিল। বাগডাসা মারার জন্যে বুলেট ভরেছিলাম। বাগডাসা মারতে পেরেছিলেন? জি জনাব। 2 নলা বন্দুকের একটা গুলি খরচ হয়েছে, আর একটা হয় নাই। বন্দুকে একটা গুলি আছে। ফরিদ সেটা বুঝতে পারে নাই। বন্দুক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। এখানে তার যতটা দোষ, আমারও ততটাই দোষ। বুলেট আমি কেন সরায়ে রাখি নাই? আপনারা শাস্তি দিতে চাইলে আমাকে দিবেন, আমারই শাস্তি হওয়া উচিত। হাজী সাহেব শেষের কথাগুলি জজ সাহেবের দিকে হাত জোড় করে বললেন। বলার সময় তার গলা ভেঙে গেল। তার কাঁধে রাখা চাদরে তিনি চোখ মুছলেন। ডিস্ট্রিক্ট জাজ বললেন, ঠিক আছে, আপনি যান। অন্য কোনো সাক্ষী থাকলে আসুক। পরের সাক্ষীর নাম আমেনা বেগম। সে প্রত্যক্ষদর্শী। হাবিব জেরা করার জন্যে তার জুনিয়রকে উঠতে দিলেন না, নিজেই উঠলেন। হাবিব বললেন, আপনার নাম আমেনা বেগম? আমেনা বললেন, জি। আপনি কি করেন? আমি কৈতর বাড়িতে পাক শাকের কাম করি। ফরিদকে আপনি চেনেন? যে হ্যাঁ, আমারে খালা ডাকে। ফরিদ ছেলে কেমন? হ্যাঁ, ফেরেশতার মতো। আমি তার মধ্যে খারাপ কিছু দেখি নাই। ওই দিনের ঘটনা আপনি নিজের চোখে দেখেছেন? জি। কি দেখেছেন বলুন। ফরিদ সকালবেলা আমারে কইল, খালাজি আমার 1 কাপ চা দেন, চা খায়া বন্দুক সাফ করব। আমি বললাম, কাল একবার বন্দুক সাফ করলি, আজ আবার? সে বলল, গতকাল বাগডাসা মারা হইছে, নলে ময়লা জমেছে। বড় সাহেব যদি পাখি শিকারে যাইতে চান। আমি বললাম, তুই যা, বন্দুক সাফা কর, আমি চা নিয়ে আসতেছি। সে বলল, মামার জন্যেও 1 কাপ চা আনবা, মামা নামাজে দাঁড়াইছেন, নামাজ শেষ করে চায়ে চুমুক দিলে ভালো লাগবে। হাবিব বললেন, মামাকে? যিনি খুন হয়েছেন
তারে ফরিদ মামা ডাকত। উনারে ফরিদ অত্যধিক সম্মান করত। মামা মামা ডাইকা পিছনে ঘুরত। আমার আর কিছু জিজ্ঞাসা করার নাই। স্যার, ঘটনা কেমনে ঘটছে সেইটা জিগান, বর্ণনা করি। আর একটু হইলে আমি গুলি খায়া মরতাম। ভাইগনার হাতে খালার মৃত্যু। বন্দুকের নল ছিল আমার দিকে। ইয়া মাবুতে এলাহি। হাবিব নিজের জায়গায় এসে বসলেন। প্রণব চাপা গলায় বললেন, সাক্ষী কেমন জোগাড় হয়েছে দেখেছেন স্যার? সব ঠোঁটস্থ, প্রশ্নের আগে উত্তর। হাবিব বললেন, বেশি মুখস্থ হওয়াও ভালো না। বেশি মুখস্থের সাক্ষী সন্দেহজনক, কেউ বিশ্বাস করে না। প্রণব গলা আরও নামিয়ে বলল, গতকালের ময়মনসিংহ বার্তা স্যার পড়েছেন? ময়মনসিংহ বার্তা আমি পড়ি না। আমিও পড়ি না। একজন আমার হাতে দিয়ে গেছে। নেন, পড়েন, পড়া প্রয়োজন। শেষ পৃষ্ঠা। হাবিব ময়মনসিংহ বার্তার শেষ পৃষ্ঠা পড়লেন। সেখানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে নামে একটা খবর ছাপা হয়েছে। খবরের বিষয়বস্তু হল, খুন করেছে একজন, বিচার হচ্ছে আরেকজনের। ফরিদের মামলার পুরো বিবরণ সেখানে লেখা। মূল খুনি কে, এই নাম শুধু বাদ। হাবিব বললেন, পত্রিকার সম্পাদককে আমার সঙ্গে দেখা করতে বলবে। কবে দেখা করবে স্যার? আজ রাত 8টার পর। ওসি সাহেবকেও বলবে। রেলওয়ে রিফ্রেশমেন্ট থেকে জিনিস আনায় রাখব? অবশ্যই। হেকিমের দোকানের পরোটা মাংস যেন থাকে, ওসি সাহেব পছন্দ করেন। নাদিয়া আম্মা আজ ঢাকা যাবে না? না, এই গণ্ডগোলে তার ঘরের বাইরে পাঠাবো না। প্রয়োজনে 1 বৎসর মিস দিবে, পরের বৎসর পড়বে। আমাকে রাজি হবেন? তার রাজি হওয়া না হওয়ার কিছু নাই। বৌদি শিকার পেয়েছেন? তারও শিকার পাওয়া অস্বীকার পাওয়ার কিছু নাই। সংসার একটা গাড়ির মতো, সেই গাড়ির চালক একজন। দুইজনে একসঙ্গে গাড়ি চালায়, এমন কথা কেউ শুনে নাই। হাবিবের অতি কঠিন সিদ্ধান্তের কারণ গত বৃহস্পতিবার রাতে ফজরের আজানের আগে আগে দেখা একটা স্বপ্ন, অতি পরিষ্কার স্বপ্ন। তিনি স্বপ্নে দেখলেন রোকেয়া হল থেকে মিছিল বের হয়েছে, আইয়ুব বিরোধী মিছিল। অনেকের হাতে প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে সাধারণ যেসব কথাবার্তা থাকে সেই সবই শুধু লেখা। শুধু নাদিয়ার প্ল্যাকার্ডে লাল কালি দিয়ে লেখা, রক্ত খাই, আইয়ুব খানের রক্ত খাই। স্বপ্নের মধ্যে তার মনে হলো, এটা কি? আইয়ুব খানের ফাঁসি চাই লেখা থাকতে পারে, কিন্তু তার রক্ত খাবে কেন? মিছিল পাবলিক লাইব্রেরির কাছে আসতেই পুলিশ গুলি করল। কারো গায়ে গুলি লাগলো না, শুধু নাদিয়ার পেটে গুলি লাগলো। রাস্তায় কোনো লোকজন নাই, পুলিশও নাই। নাদিয়া চিৎকার করছে, পানি পানি। তখন বিদ্যুৎ কান্তি ছুটে এলো। সে পানি খাওয়ানোর বদলে নাদিয়ার শাড়ি ব্লাউজ টেনে খুলতে শুরু করলো। এ পর্যায়ে হাবিবের ঘুম ভেঙে গেল। এমন এক স্বপ্ন দেখার পর মেয়েকে ঢাকা পাঠানোর প্রশ্নই আসে না। স্বপ্নের দোষ কাটানোর জন্যে তিনি একটা মোরগ সৎকা দিয়েছেন, 10টা কবুতর আজাদ করেছেন, 3 জন এতিম খাইয়েছেন, শম্ভুগঞ্জের পীর সাহেবের কাছে লোক পাঠিয়েছেন। তিনি চিল্লায় বসে বিশেষ দোয়া করবেন। হাবিব মেয়েকে স্বপ্নের কথা বলেছেন, বিদ্যুৎ নামে শিক্ষকের অংশটি বলেননি। নিজের মেয়েকে এ বিষয়ে বলা যায় না। নাদিয়া বলেছে, দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, এই কারণেই এমন স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নাই। হাবিব বললেন, আমি তোমার মতো জ্ঞানী না, আমি দুশ্চিন্তাগ্রস্ত হই। তোমার ঢাকায় যাওয়া বন্ধ। দেশ যদি কোনোদিন শান্ত হয় তখন ঢাকায় যাবে। শান্ত না হলে যেতে পারবো না? না। আমি এখানে থেকে কি করব? যা ইচ্ছা হয় করবা। আমি তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব।
তোমার দাদি মৃত্যুশয্যায়, তিনি নাত জামাইয়ের মুখ দেখতে চান। বাবা, আমার খুব ইচ্ছা আমি পড়াশোনা শেষ করি, পিএইচডি করি, ইউনিভার্সিটিতে মাস্টারি করি। তোমার কপালে থাকলে যা চাও হবে, কপালে না থাকলে হবে না। শেখ মুজিব পূর্ব পাকিস্তান স্বাধীন করে তার প্রেসিডেন্ট হতে চেয়েছিল। এখন সে ঝুলবে ফাঁসিতে, কিংবা ফায়ারিং স্কোয়াড। ফায়ারিং স্কোয়াড হওয়ার সম্ভাবনাই বেশি। মিলিটারিরা ফাঁসি পছন্দ করে না। তুমি কি আর কিছু বলতে চাও? না। জানি তুমি রাগ করেছ। আমি তোমার রাগ নিয়ে থাকতে পারবো। অনেকেরই আমার উপর রাগ আছে, তাতে আমার কিছু যায় আসে না। সেটাই ভালো। বাবা, আমি উঠলাম, দিঘির ঘাটে গিয়ে বসে থাকবো। আমাকে নিয়ে চিন্তা করবে না। আমি তোমার সিদ্ধান্তের বাইরে যেতে পারি, কিন্তু যাব না। সন্ধ্যাবেলা হাজেরা বিবি নাতনির জন্যে অস্থির হয়ে গেলেন। চিলের মতো চিৎকার, ও তোজল্লি, ও তোজল্লি, আমার তোজল্লি কই? নাদিয়া দাদির কাছেই ছুটে গেল। হাজেরা বিবি করুণ গলায় বললেন, এটা কি খবর শুনলাম? দাদি, কি শুনেছ? পুলিশ নাকি তোর পেটে গুলি করেছে, তোর মৃত্যু হয়েছে। যার মৃত্যু হয় সে কি তোমার খাটে বসে গল্প করতে পারবে? তোর যদি মৃত্যু হয়ে না থাকে তাহলে এমন কথা কেন রটল? সবাই জানে, যাহা রটে তাহা বটে। নাদিয়া শান্ত গলায় বলল, দাদি, বাবা আমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে। তুমি এই দুঃস্বপ্নের কথা শুনেছ। তুমি ভালো মতোই জানো আমি বেঁচে আছি, তারপরেও নাটক করার জন্যে কিছুক্ষণ হইচই করলে। তুমি প্রমাণ করতে চাও তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার মাথা যে 16 আনা ঠিক আছে সেটা আর কেউ না জানুক, আমি জানি। হাজেরা বিবি বললেন, জানলে জানোস, এখন আমারে বোতলের মিউজিকটা আরেকবার দেখা। বোতলের ম্যাজিক তোমাকে অনেকবার দেখিয়েছি, আর দেখাতে ইচ্ছা করছে না। তাছাড়া আমার মনটা আজ খারাপ। বাপ আটক দিছে, এই জন্যে মন খারাপ। দাদি, তুমি তো সবই জানো, শুধু শুধু কেন জিজ্ঞেস করছো? হাজেরা বিবির চোখ হঠাৎ চকচক করে উঠল। তিনি আনন্দিত গলায় বললেন, আমারে একবার আমার শ্বশুর আব্বা আটক দিয়েছিলেন। বাপের বাড়ি নায়র যাইতে দিবেন না। আমারে নায়র নিতে আমার বড় ভাইজান আসছে, বিরাট নাও নিয়ে আসছে। শ্বশুর আব্বা তারে ফেরত পাঠাইছেন। আমি খবর পাইয়া কি করলাম শুনবি? শুনতে চাচ্ছি না। ভয়ঙ্কর কিছু তুমি করেছ সেটা বুঝতে পারছি। হাজেরা বিবি হাসি মুখে বললেন, শুন না, শুনলে মজা পাবি। আমি শ্বশুর আব্বার মাথা কামানির খুর নিয়া তার কাছে গেলাম। তারে বললাম, আপনি যদি এক্ষণ আমারে বাপের বাড়িতে না পাঠান, এই খুর আমি নিজের গলায় বসায় দিব। কথা শেষ কইরা খুর বাইর কইরা গলার কাছে ধরলাম। শ্বশুর আব্বা বললেন, হাত থাইকা খুর নামাও, আমি ব্যবস্থা নিতেছি। নাদিয়া বলল, আমি কি বাবার একটা খুর নিজের গলার কাছে ধরব? হাজেরা বিবি পান ছেঁচনি হাতে নিতে নিতে বললেন, সেইটা তোর বিবেচনা। ময়মনসিংহ বার্তা পত্রিকার সম্পাদকের নাম নিবারণ চক্রবর্তী। সম্পাদকের রাত 8টায় আসার কথা। তিনি 8টা বাজার আগে চলে এসেছেন। ছোটখাটো মানুষ, পুরুষ্ট গোঁফ আছে, ধুতির ওপর কালো কোট পরেছেন, ধূর্ততা মাখানো ছোট ছোট চোখ। চিন্তিত মুখে হাবিবের চেম্বারে বসে আছেন। জরুরি তলবের কারণ ধরতে পারছেন না। হাবিব ঠিক 8টায় চেম্বারে ঢুকলেন। নারায়ণ চক্রবর্তী হাত জোড় করে বললেন,
নমস্কার। হাবিব বললেন, আদাব। ভালো? জি, ভালো। পত্রিকা কেমন চলছে? আমার পত্রিকা অপুষ্ট রুগ্ন শিশু, কোনো মতে বেঁচে আছে। নিজের প্রেস থাকায় রক্ষা। প্রেস না থাকলে পত্রিকা কবেই উঠে যেত। কত কপি ছাপেন? 200-250 কপি। বিক্রি হয় কত কপি? অল্প কিছু হয়, সবই চলে যায় সৌজন্যে। ঘরের খেয়ে বনের মহিষ তাড়াই। হাবিব বললেন, আপনি সাহসী মানুষ, আপনার সাহসের তারিফ করি। সাহসের কি দেখেছেন? হিন্দুরা ধুতি ছেড়ে দিয়েছে, আপনি পড়তেছেন। সাহসী কর্মকাণ্ড। মাঝে মাঝে এমন কিছু খবর ছাপেন যা অন্য কেউ ছাপবে না। সাহসের অভাবেই ছাপবে না। আপনার সাহস আছে, আপনি ছাপেন। কোন খবরের কথা বলতেছেন? উদরপিণ্ডি নিয়ে একটা খবর পড়লাম। না জেনে ছাপাই নাই, জেনে ছাপিয়েছি। তাই তো করা উচিত। কেউ আপনাকে বলল চিলে আপনার কান নিয়ে গেছে, আপনি কানে হাত না দিয়েই ময়মনসিংহ বার্তায় লিখলেন একটা বড় চিল ময়মনসিংহ বার্তার সম্পাদকের কান নিয়ে আকাশে উড়িয়া গেছে। সেটা কি ঠিক? নারায়ণ চক্রবর্তী অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন, তার চোখ পিটপিট করছে। তিনি গলা খাঁকারে দিয়ে বললেন, আমাকে একজন এই খবরটা দিয়েছে। একজনটাকে? সম্পাদকের নীতিমালায় খবরের সোর্স বলা যায় না। আপনি যে বিরাট নীতিবাগীশ লোক সেটা তো জানা ছিল না। দেশ থেকে নীতি উঠে গেছে, আপনার মধ্যে আছে। অত্যন্ত আনন্দের সংবাদ। আচ্ছা, আপনি যান, আপনার সঙ্গে কথা শেষ। নারায়ণ চক্রবর্তী বললেন, আমাকে কি জন্যে ডেকেছেন তা পরিষ্কার বুঝলাম না। যথাসময়ে বুঝবেন। যে হাজী সাহেবের মামলা নিয়ে সংবাদ ছেপেছেন, তিনি যখন 20 লাখ টাকার মানহানির মামলা করবেন তখন বুঝবেন। টাকা পয়সা কি আছে? আমি দরিদ্র মানুষ। একটা প্রেস আছে, দরিদ্র হবেন কেন? প্রেস বেচে দিবেন। ইন্ডিয়াতেও নিশ্চয়ই বিষয় সম্পত্তি করেছেন, বসতবাটি আছে না? জল খাবো। অবশ্যই জল খাবেন। মুসলমান বাড়িতে এসেছেন বলে আপনাকে পানি খাওয়াই দিব তা না। প্রণব, উনাকে কাঁসার গ্লাসে জল দাও। নারায়ণ চক্রবর্তী ভীত গলায় বললেন, খবরটা যদি ভুল হয় রিজয়েন্ডার দিলে ছাপাইয়ে দিব। জয়েন্ডার রিজয়েন্ডার কিছু কেউ দিবে না। গায়ের চামড়া রক্ষার জন্যে নিজেই যা করার করবেন। দেশ রক্ষা আইনে যারা গ্রেফতার হচ্ছে তারা সবাই হিন্দু, এই বিষয়টাও খেয়াল রাখবেন। কানা ছেলের নাম পদ্মলোচন, এই বাগধারা কি শুনেছেন? শুনেছি। ছেলে বোবা কালা, বাপ নাম রেখেছে তর্কবাগীশ, এটা শুনেছেন? না। আপনার পত্রিকা বোবা কালা, আপনি নাম রেখেছেন তর্কবাগীশ। কাজটা ঠিক হয় নাই। আপনার সঙ্গে কথা বলে অনেক সময় নষ্ট করেছি, আর করব না। আপনি জল খেয়ে চলে যান। ওসি সাহেব আসবেন, তার সঙ্গে জরুরি আলোচনা আছে। আপনার বিষয়ে এই আলোচনা। আমার বিষয়ে কি আলোচনা? পুলিশ একটা হত্যা মামলায় ফাইনাল রিপোর্ট দিয়েছে। মামলা শেষ পর্যায়ে। এখন আপনি উল্টা গীত গাইতেছেন। পুলিশ কি বিষয়টা সহজভাবে নিবে? যে কোনো ভুলেরই সংশোধন আছে। সংশোধনের বিষয় নিয়ে চিন্তা করা শুরু করে দেন, হাতে বেশি সময় নাই।
ওসি সাহেব রাত 9টায় এলেন। তার সঙ্গে দরজা বন্ধ করে হাবিব মিটিং করলেন। খাওয়া দাওয়া করে ওসি সাহেব 10:30টার দিকে চলে গেলেন। ভোর 3টায় ময়মনসিংহ বার্তা সম্পাদক গ্রেফতার হলেন দেশরক্ষা আইনে। ময়মনসিংহ বার্তা বাজেয়াপ্ত হয়ে গেল। মফস্বল শহরের ছোট্ট একটা পত্রিকার বাজেয়াপ্তের খবর কোথাও উঠল না। নারায়ণ চক্রবর্তী জেল হাজতে বসেই খবর পেলেন তার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারের সঙ্গে তার কিশোরী কন্যা সীতাকে নিয়ে গেছে। সীতার বয়স 14। সে এই বছরেই এসএসসি পরীক্ষা দিবে। সীতা অপহরণের খবর ইত্তেফাক পত্রিকার ভেতরের পাতায় ছাপা হল। মাওলানা ভাসানী বগুড়ার এক জনসভায় সংখ্যালঘুদের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে সীতা অপহরণের প্রসঙ্গ তুললেন। ফরিদের মামলা আবার কোর্টে উঠেছে। হাবিব কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়ে দোতলা থেকে নামতেই প্রণব ছুটে হাবিবের হাত থেকে ব্রিফকেস নিতে নিতে বলল, স্যার, আপনার কাছে আমার একটা আবদার। হাবিব বললেন, বলো, কি আবদার? আবদার রক্ষা করলে সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকব। কেনা গোলাম তো হয়েই আছো, নতুন কেনা গোলাম কিভাবে হবে? প্রণব মাথা চুলকাতে চুলকাতে বলল, তাও ঠিক। আবদারটা কি বলো? নারায়ণ চক্রবর্তীর মেয়ে সীতাকে উদ্ধারের একটা ব্যবস্থা যদি আপনি করেন। মেয়েটাকে আমি দেখেছি, ফাংশনে রবীন্দ্রসঙ্গীত গাইত, পরীর মতো মেয়ে, কিন্নর কণ্ঠ। হাবিব বললেন, তোমার কথায় যথেষ্ট বিরক্ত হয়েছি। তোমার কি ধারণা ডাকাতি আমি করিয়েছি? না না, সিসি, কি বলেন? তাহলে মেয়েটাকে উদ্ধার করব কিভাবে? আপনি যদি একটু ওসি সাহেবকে বলে দেন, পুলিশের পক্ষে এটা কোনো বিষয়ই না, সব অপরাধীর সঙ্গেই তাদের যোগাযোগ। হাবিব বললেন, সুযোগ মতো বলবো। প্রণব হঠাৎ হাবিবকে চুমকে দিয়ে মেঝেতে বসে 2 হাতে তার পা চেপে ধরল। কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, মেয়েটারে উদ্ধার করে দেন স্যার, স্যার গো। ভালো বিপদে পড়লাম তো। প্রণব বললেন, আপনি স্বীকার করা না পর্যন্ত আপনার পা আমি ছাড়ব না স্যার, ভগবান সাক্ষী, আমি ছাড়ব না। বিদ্যুৎকান্তিদের বিশ্ববিদ্যালয়ের লেকচারার চাকরিটা চলে গেছে, বৈধভাবেই গিয়েছে। সে ছিল লিভ ভ্যাকেন্সিতে। যার ছুটির কারণে বিদ্যুৎ চাকরি পেয়েছে, তিনি পিএইচডি করে চাকরিতে জয়েন করেছেন। চেয়ারম্যান সাহেব বললেন, বিদ্যুৎ, ভেরি সরি, তোমার মতো ব্রিলিয়ান্ট একজন শিক্ষককে আমরা রাখতে পারছি না। বিদ্যুৎ বলল, আমি হিন্দু, এই কারণে রাখতে পারছেন না। এই ধরনের কথা তোমার কাছ থেকে আশা করিনি। তুমি বিশ্ববিদ্যালয়ের আইন কানুন জানো। বিদ্যুৎ বলল, লিভ ভ্যাকেন্সিতে আমরা 3 জন ছিলাম, 2 জন মুসলমান, 1 জন হিন্দু। চাকরি শুধু হিন্দুটার গেছে, যদিও সেই হিন্দু মালাউনের একাডেমিক ক্যারিয়ার সবচেয়ে ভালো। সে অনার্সেও প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে, আবার এমএসসিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। বিদ্যুৎ, তুমি উদ্ধত ভঙ্গিতে কথা বলছো। স্যার, আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন। আমার কণ্ঠস্বর এবং মাথা সব সময় নিচু রাখতে হবে। তুমি আরও কিছু বলবে নাকি কথা শেষ? যাবার আগে আপনাকে প্রণাম করে একটা কথা শুধু বলবো। প্রণামের প্রয়োজন নাই, কি কথা বলতে চাও বলো। বিদ্যুৎ প্রণাম করতে করতে বলল, আমরা প্রয়োজনের কাজের চেয়ে অপ্রয়োজনের কাজ বেশি করি। যাই হোক, কথাটা বলি। স্যার, পাথরে ঘুণ ধরে না, তার মানে কি? আপনি পচা কাঠ, পাথর না, তাই ঘুণ ধরেছে। আমি পাথর,
ঘুণ আমাকে ধরবে না। নরসিংদীর এক গ্রাম, নয়নাতলা। বিদ্যুৎ মাথা নিচু করে তার বাড়ির উঠানে বসে আছেন। টিনের বাড়ি, নতুন টিন লাগানোয় ঝকঝক করছে। বাড়ির উত্তরে কুয়া কাটানো হয়েছে, কুয়ায় পানি ওঠেনি, তারপরেও কুয়াতলা বাঁধানো। বাড়ির পেছনে টিউবওয়েল বসানো হয়েছে, টিউবওয়েলের মিষ্টি পানি। সবই করেছে বিদ্যুৎ। বেতনের টাকার প্রায় সবটাই বাড়ির পেছনে চলে গেছে। এখন সে নিঃস্ব। বাড়িতে আসার খরচ জোগাড় করার জন্যে সে হাত ঘড়ি এবং লেকচার্স অফ ফাইনম্যান বইটি বিক্রি করেছে। সময় দুপুর। বিদ্যুৎ রোদে পিঠ মেলে বসে আছে। রোদে গা চিড়চিড় করছে, সে নড়ছে না। বিদ্যুতের মা সরলা দরজা ধরে দাঁড়ালেন। মানুষটা ছোটখাটো, চোখে ভরসাহারা দৃষ্টি। সরলা বললেন, বাবা, তোর হাত কি খালি? বিদ্যুৎ হ্যাঁ সূচক মাথা নাড়ল। বড় মাছের একটা টুকরা ভেজে দেই, খা। মাছ কোথায় পেয়েছ? সরলা জবাব দিলেন না। বিদ্যুৎ বলল, বাবার পুরানো অভ্যাস, যায় নাই? না। বাবা কই? জানি না, মনে হয় সেতাবগঞ্জের হাটে গেছে, আজ হাটবার। মা, ঘরে কি লেখার কাগজ কলম আছে? কলম আছে, কাগজ নাই। বিদ্যুৎ বলল, ঠিক আছে, লাগবে না। সরলা বললেন, আমার কাছে একটা স্বর্ণের চেইন আছে, নিয়ে যা, স্বর্ণকারের দোকানে বেচা দিয়া কাগজ কিনে আন। কাগজ লাগবে না। বাবা, একটা কথা বলি, রাখবি? কথার মতো কথা হলে রাখবো, অন্যায় কথা রাখবো না। অন্যায় কথা না, বাস্তব কথা। চল, ইন্ডিয়া চলে যাই। নিজের দেশ ছেড়ে আমি কোথাও যাব না। ইন্ডিয়ায় গেলে তুই সহজে চাকরি পাবি। চাকরি আমি এখানেই পাবো। দেশ জুড়ে আন্দোলনের কারণে সব বন্ধ। আন্দোলন একটু কমুক, আর চাকরি না পেলেও চলবে। কিভাবে চলবে? মা আমার অনেক বুদ্ধি, বুদ্ধি বেচে টাকা জোগাড় করব। বুদ্ধি কার কাছে বেচবি? যার বুদ্ধি নাই তার কাছে। আমার কাছে বেচ, আমার বুদ্ধি নাই। বলতে বলতে সরলা হাসলেন, বিদ্যুৎও হাসল। বিদ্যুতের বাবা হরি সেতাবগঞ্জের হাটে একটা ছাগলের দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। পুরুষ্ট ছাগল, ভালো দাম পাওয়ার কথা। হরি অল্প দামেই ছাগল ছেড়ে দিতে প্রস্তুত। 20 টাকা পেলেই তিনি ছেড়ে দিবেন। ছাগলটা তার না, হাটে আসা যাওয়ার পথে এক বেগুন ক্ষেত থেকে তিনি ধরেছেন। ছাগলের মালিকের এই হাটে আসার সম্ভাবনা আছে, তবে সে তার ছাগল দেখে চিনতে পারবে না। ছাগলের দাড়ি তিনি কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিয়েছেন। ছাগলের মুখের কাছের সাদা রং কালো জুতার কালি ঘষে কালো করেছেন। এইসব সরঞ্জাম সবসময়ই তার সঙ্গে থাকে। মাছ ধরায় তিনি বিশেষ পারদর্শী। গভীর রাতে জাল ফেলে অন্যের পুকুরের মাছ ধরেন। বিষয়টাকে তিনি চুরি হিসেবে দেখেন না। অন্যের আছে, তার নাই। যার আছে তার ধনের উপর যার নাই তার কিছু অধিকার থাকবেই। বিদ্যুৎ মাস্টারি পাবার পর তিনি গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে ভালো থাকার চেষ্টা করেছেন। ছেলে মানি অর্ডারে ভালো টাকা পাঠাচ্ছে। মাছ চুরি, ছাগল চুরির প্রয়োজন কি? ঝিম ধরে বাড়ির উঠানের কাঁঠাল গাছের নিচে বসে মন্ত্র জপ করা। কিছুদিনের মধ্যেই মন্ত্রের ওপর তার ঘেন্না ধরে গেল। রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়ায় রুচি নাই। তারপর এক মাঝরাতে বছির মাতবরের গোয়াল থেকে মাঝারি সাইজের একটা বলদ নিয়ে হাঁটা দিলেন। সারা রাত হাঁটলেন। কি উত্তেজনার হাঁটা! বুকের ভেতর গুড়গুড় করছে। কেউ যদি দেখে ফেলে সে আতঙ্ক আছে।
আবার সবার চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়ার রোমাঞ্চও আছে। আতঙ্ক, রোমাঞ্চ, উত্তেজনা, এর নামই তো জীবন। তিনি ভোরবেলা নীলগঞ্জ বাজারে পৌঁছলেন। কসাইয়ের কাছে ৭৫ টাকায় বলদটি বিক্রি করলেন। ছাগল ১৫ টাকায় বিক্রি হয়ে গেল। হরি চাল ডাল কিনলেন। ছেলে মাংস পছন্দ করে, ১ পোয়া খাসির মাংস কিনলেন। ছেলেটা ঝামেলায় পড়েছে, চাকরি চলে গেছে, একবেলা আরাম করে খাক। তিনি পোলাওয়ের চাল এবং ঘি কিনলেন। আজ রাতে পোলাও মাংস হোক, বাপ বেটা আরাম করে খাবে। সংসার আর কয়দিনের, এই আসছি এই নাই, 2 দিনের খাই খাই। বিদ্যুৎ উঠানে চক্রাকারে হাঁটছে, মাঝখানে হারিকেন জ্বলছে। সরলা দরজার পাশে দাঁড়িয়ে ছেলের কাণ্ড দেখছেন। তার ছেলেটা এরকম কেন? সরলা বললেন, বাবা চা খাবি? না। বাবা এরকম করছিস কেন? একটা ছোট্ট পরীক্ষা করলাম। কি পরীক্ষা? তুমি বুঝবে না। বললা দেখ, বুঝতেও তো পারি। আমি পরীক্ষা করে বের করলাম, যারা লেফট হ্যান্ডার তারা অ্যান্টি ক্লকওয়াইজ দ্রুত ঘুরতে পারে, রাইট হ্যান্ডাররা দ্রুত ঘুরে ক্লকওয়াইজ। কিছু বুঝেছ? সরলা হতাশ গলায় বললেন, বুঝেছি। বিদ্যুৎ হো হো করে হাসছে। সরলা মুগ্ধ হয়ে ছেলের হাসি দেখছেন।